আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মৃদু। বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানো দিন 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ব্যারাক থেকে সাধারণের অন্তরে। মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনার অন্ধকারে আশার আলো দেখান জিয়াউর রহমান, যদিও পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে হয়েছে নানা ষড়যন্ত্র। তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস নিয়ে মাইদুর রহমান রুবেলের প্রতিবেদন। মেজর জিয়াউর রহমানের এই ঘোষণায় বাংলার মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তোলে পাকিস্তানের বিরুদ্ধে। শুরু হয় মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ককে খলনায়ক বানানোর এমন কোনো চেষ্টা নেই যা করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 1975 নভেম্বরের শুরুতে যে অনিশ্চয়তা, শঙ্কা ঘিরে ধরেছিল দেশকে, তার অবসান ঘটে 7 নভেম্বর। রেডিওতে যখন জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচার হতে থাকে, বাড়তে থাকে তার জনপ্রিয়তা। প্রদীপের আলোয় চলে আসেন তিনি। জাসদের কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার পাখি শিকার করতে চেয়েছিলেন। ঘটনা প্রবাহের শেষ অঙ্কে জেনারেল জিয়া নেতার ভূমিকায় অবতীর্ণ হন। সবকিছু চলে আসে তার নিয়ন্ত্রণে। সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন জিয়া, যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের টিকতে পারেননি। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় জিয়াউর রহমান বলেছিলেন, দেশের ক্রান্তিলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। আওয়ামী লীগের সরকারের না থাকার কারণে দেশে একটি প্রশাসনিক শূন্যতা ছিল। জনগণ এবং সৈনিকদের অনুরোধে জেনারেল জিয়াউর রহমান এই শূন্যতা পূরণে এগিয়ে আসেন এবং সিপাহী জনতার সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 7 নভেম্বর আবার সে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটে এবং জিয়াউর রহমান তার ব্যক্তিগত গুণাবলীর কারণে জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সততা এবং দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্রটি চালিয়েছেন। 3 নভেম্বরের অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে, তখন 7 নভেম্বর অবধারিত হয়ে পড়ে সিপাহী বিপ্লবের। চরম অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান শক্ত হাতে হাল ধরেন বলে জানান বিএনপি মহাসচিব। মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এটা তো জিয়াউর রহমানকে আপনার একটা লাইম লাইটে নিয়ে আসে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ করো, এই কথাটা কিন্তু আপনার তখন ওই জিয়াউর রহমানের কথা থেকে এসছে। বিশেষ করে আপনার আর্মির যারা সৈনিক ছিলেন, তারা মূলত কিছু দেশপ্রেমিক কর্মকর্তা, তারা প্রথম বিদ্রোহটা করে তারা তখন জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে, হাউস অ্যারেস্ট করে রেখে দিয়ে তারা একটা কাউন্টার একটা কু তারা ঘটিয়ে রেভলিউশন করার চেষ্টা করে। সেটাকেই জনগণ কিন্তু সেটাকে বা ওই সিপাহীরা সেটাকে বন্ধ করে। তো সেই জন্য এটা একটা বড় টার্নিং পয়েন্ট। এবং সেই টার্নিং পয়েন্টটা ছিল টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভারেন্টি অফ বাংলাদেশ। 7 নভেম্বর জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, স্বাধীনতা যুদ্ধের শুরুতে জিয়াউর রহমান বিদ্রোহ করে রণাঙ্গনে লড়াই করেন। ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকেন। 1975 নভেম্বরে তার বন্দিদশা থেকে মুক্তি রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত ধাপে এগিয়ে দেয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হারিয়ে যাওয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন 7 নভেম্বর, এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথ উন্মোচন করেছিলেন জিয়াউর রহমান। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ 7 নভেম্বরের চেতনাকে ধারণ করেই এগিয়ে চলছে বিএনপি। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানে জিয়াউর রহমানকে মুক্ত করে ট্যাঙ্ক নিয়ে ঢাকার রাজপথে বেরিয়ে পড়েন সিপাহীরা। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় জনতা। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর, এমনকি গোটা দেশ। ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান, তা থেকে মুক্তি মেলে 7 নভেম্বর। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এই দিনে পুনরুদ্ধার হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব। 7 নভেম্বর ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া
স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটা দিন, এবং সেই পুনরুদ্ধারের দিনটাই জনগণ সেলিব্রেট করেছিল। জাতির ইতিহাসে অনেক দিনই যায়, অনেক রাতই কেটে যায়, কিন্তু কোনো কোনো দিন সেটা বিশেষ তাৎপর্য নিয়ে আসে। 7 নভেম্বর সেই রকম তাৎপর্য নিয়ে এসেছিল। তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়েও উপলব্ধি করেছিলেন দেশের স্থিতিশীলতার জন্য সেনা শাসন নয়, প্রয়োজন গণতন্ত্র। একজন সামরিক জেনারেল দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এবং এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগও নতুন করে কাজ করার, সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কাজেই এই যে ব্যবস্থা তিনি করলেন, এতে তিনি কাউকে এক্সক্লুড করেন নাই, বাদ দেন নাই, সকলকেই রেখেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, বিএনপির রাজনীতির ভিত্তি মুক্তিযুদ্ধ ও 7 নভেম্বরের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এবং 7 নভেম্বরের চেতনা দুইটাকে ধারণ করেই আমাদের বিএনপির যে গঠনতন্ত্রের আমাদের যে মূল নীতিগুলো। অতএব এটা এখনও আমরা যে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে জনপ্রিয় দল, জনগণ যে আমাদেরকে ভালোবাসে, ওই বিএনপির আদর্শের উপরেই ভালোবাসে। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ না করায় দেশ বেশি দূর এগোয়নি মন্তব্য করে তারা বলেন, এর ফলে এখনও নানা সমস্যায় ভুগছে দেশ। খান আলামিন, RTV, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের আপ্যায়ন বাবদ 83 কোটি টাকা ব্যয়ের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, সম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি। 15 ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর 2024-25 এবং 25-26 অর্থ বছরে কমিশনের সর্বমোট বাজেট ছিল 7,23,31,026 টাকা। এর বিপরীতে 31 অক্টোবর পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে 1,71,31,126 টাকা, যা মোট বরাদ্দের 23.46%। বরাদ্দের বড় অংশ ব্যয় হয়েছে আলোচনাকালে প্রতিদিনের কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং নিরাপত্তা কর্মীদের আপ্যায়নে। সবজির দাম কমে বাজারে স্বস্তি ফিরলেও হঠাৎ পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। দামের সাথে সাথে ক্রেতার উদ্বেগও বেড়ে দ্বিগুণ। 65 থেকে 70 টাকার পেঁয়াজ এক সপ্তাহে কেজিতে বেড়ে এখন 110 থেকে 120 টাকায় উঠেছে। সরবরাহ সংকট নয়, এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের কারসাজিকেই দোষছেন বাজার বিশ্লেষকরা। এ অবস্থায় সরকারকে দ্রুত বাজার তদারকি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্রেতাদের। এদিকে শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় শিম, বেগুন, করলা, লাউ সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে, ফলে কিছুটা স্বস্তির শ্বাস ফেলছেন ক্রেতারা। এছাড়া ডিম, মুরগি সহ বেশ কিছু পণ্যের দামও এখন নিম্নমুখী। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, পেঁয়াজ সিন্ডিকেট নিয়ে খুচরা বিক্রেতারা কি বলছেন, আর বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মন্তব্য কি? হ্যাঁ মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রাজধানীর কারণ বাজারে আছি। পেঁয়াজের যে দাম সেটা কিন্তু গত দুদিন আগে থেকে হঠাৎ করে প্রায় 50% দাম বৃদ্ধি, আর এই দাম বৃদ্ধির ফলে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন যে এই যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের হঠাৎ করে একটি পণ্যের দাম বেড়ে যায়, একটি পণ্যের দাম কমে। এই দাম বাড়ার কারণে কিন্তু তারা যথেষ্ট অভিযোগ জানিয়েছেন যে সিন্ডিকেটের কারণেই মূলত এই দাম বৃদ্ধি। অন্যদিকে শীতের আগাম সবজি বাজারে এসেছে, এখানে কিছুটা স্বস্তি রয়েছে দামের দিক থেকে, কিন্তু কিছু সবজির দাম একটু বেশি। সেগুলোর মধ্যে লাউ 50 টাকা, মিষ্টি কুমড়া, বরবটি গতকাল ছিল 30 টাকা, আজকে কিন্তু বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচ কিন্তু আমরা দেখছি গত দুদিন আগে যে দাম ছিল তার থেকে আজকে অনেকটা বেশি, 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অন্যদিকে গাজরের দামও একটু বৃদ্ধি, কিন্তু সবজির মধ্যে সবচেয়ে কমে রয়েছে পেঁপের দাম।
অন্যদিকে মুরগির দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, দেশি 550 টাকা, সোনালী 280 টাকা থেকে 300 টাকা, ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা কেজি দরে, চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা কেজি দরে। কিন্তু মাছের মধ্যে সবচেয়ে কম তেলাপিয়া এবং পাঙ্গাস। তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 টাকা এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। ভোক্তাদের অভিযোগ, ভোক্তারা কিন্তু বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করলে এই দাম একটু স্থিতিশীল হবে এবং ভোক্তাদের দাবি যেন নিয়মিত বাজার মনিটরিং করে এই দাম নিচের দিকে নিয়ে আসা হয়। নিম্ন মধ্যবিত্তদের দাবি, তাদের এই যে বর্তমান যে তাদের রোজগার বা যে বেতন, এই বেতন দিয়ে তাদের বাজার করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলিতে কেজি প্রতি দেশি পেঁয়াজ 40 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 55 থেকে 60 টাকার মধ্যে। দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বেড়েছে দাম, বলছে খুচরা ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছেন ব্যবসায়ীরা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে দিনাজপুরে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। যে মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজার। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এখানে পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মূলত ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা যেমনটি জানিয়েছে যে আসলে ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি বন্ধ থাকে তখন কিন্তু দেশের বাজারে বিশেষ করে মোকামে কিন্তু সিন্ডিকেট করে দামটি বৃদ্ধি করা হয়। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এখানকার সাধারণ ক্রেতাদের। অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে যখন দাম বেড়ে যায় তখন কিন্তু ভোক্তারা কিন্তু অনেকটা বোধ প্রকাশ করে। আপনাকে জানিয়ে রাখি, এখানে আমি দেখেছিলাম গত সপ্তাহে যে ভালো মানের পেঁয়াজটি বিক্রি হয়েছিল সেটি 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, কিন্তু আজকে বিক্রি হচ্ছে সেটি 100 টাকা কেজি দরে। অর্থাৎ ভালো মানের যে পেঁয়াজ সেটি কিন্তু 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এখানে। এতে কিন্তু দাম বেশি, এতে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এখানকার ক্রেতারা। তবে অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে সবজির বাজারে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। সবজি কিন্তু বাঁধাকপি এবং ফুলকপি মাত্র 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেগুনের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ডিমের দামটি কিন্তু কমে গেছে। ডিম খাসি প্রতি কিন্তু আপনার যেটা দেখেছিলাম যে গত সপ্তাহে 320 টাকা বিক্রি হলো, সেটি আজকে বিক্রি হচ্ছে 380 দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে শুকনো মরিচের দাম কমলেও কাঁচা মরিচের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ কেজি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সময় শুকনো মরিচ সেটি আমরা দেখেছিলাম যে 220 টাকা বিক্রি হচ্ছে, সেটি আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। সব মিলে বলা চলে যে বাজার পরিস্থিতি কিছু পণ্যের বাজার কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে পেঁয়াজের দামটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে মূলত ক্রেতাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কমবে, এমনটি কিন্তু তারা বলছে। তবে মোকামগুলিতে যদি নিয়মিত অভিযান করা যেত সেক্ষেত্রে কিন্তু খুচরা বাজারে কিন্তু দাম কমে আসবে, এমনটি কিন্তু বলছে খুচরা বিক্রেতারা। তো এখন পর্যন্ত বাজার পরিস্থিতি নিয়ে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু ক্রেতাদের মধ্যে বাজার নিয়ন্ত্রণের জন্য অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে সচেতন মহল। তো এই ছিল আমার কাছে হিলি থেকে মৃত্যু সর্বশেষ পরিস্থিতি বাজার নিয়ে। আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি সপ্তাহে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে 29 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। নিহতদের 3 জন ঢাকা দক্ষিণ সিটির, একজন উত্তর সিটি কর্পোরেশন এবং একজন ময়মনসিংহের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1034 জন। এর মধ্যে 681 জন পুরুষ এবং 353 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 200 জন আক্রান্ত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 188 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 171 জন। এবছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 307 জনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যার চেয়ে প্রতিদিন 1.5 গুণ রোগী বেশি থাকার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। টেকনাফ ও বৃহত্তর নোয়াখালীর রোগীরাও আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীদের অভিযোগ, জনবল সংকট, অব্যবস্থাপনা, পরিকাঠামোগত ঘাটতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। 1957 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখন দেশের অন্যতম বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। শুরুতে ছিল 50 শয্যা, এখন বেড়ে হয়েছে 2200 শয্যা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতাল। এখানে গড়ে প্রতিদিন চিকিৎসা নেন প্রায় 5-6 হাজার রোগী। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার এই হাসপাতালে শয্যার সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা 1.5 গুণ বেশি হওয়ায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা। হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতালের সিট পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা। 5 দিনের মধ্যে আমাকে বেড়ে দিছে, তাও কি 200 টাকা হাতে দিতে হচ্ছে, তারপর তুলছি। এদিকে গেল টাকা, এদিকে গেল টাকা, ওদিকে গেল টাকা। ভেতরে গেছিলাম, ভেতরে জায়গা নেই। ওনারা তো কোনো সিদ্ধান্ত মানে কোনো নিচ্ছে না। ফ্লোরে বারান্দার মধ্যে আছে। প্রত্যাশা অনুযায়ী সেবার জন্য আমরা বিরতভাবে কি করতেছি। রোগীর চাপ কমাতে শয্যা সংখ্যার পাশাপাশি চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর কথা জানান এই পরিচালক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 2 করার জন্য যে আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, এটা যদি অনুমতি হয়, এই সমস্যার সমাধান ইনশাল্লাহ অনেকাংশে কিন্তু কমে যাবে এবং রোগীদের সেবার মান অনেক বৃদ্ধি পাবে। রোগীর চাপে হাঁপিয়ে উঠেছে চিকিৎসা সেবা। সমাধান আসবে কবে, সেই প্রশ্ন সবার। লিওন আজাদ, RTV। হবিগঞ্জ শহরে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে টমটম বলে পরিচিত ব্যাটারি চালিত অটোরিকশা। এসব যানবাহনের অবাধ চলাচলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সময়ের ব্যবধানে যানগুলো এখন শহরবাসীর গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। যানজট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি যাত্রী ও জনসাধারণের। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। দীর্ঘ লাইন আর যানজটের দৃশ্য দেখলে মনে হয় টমটম অটোরিকশার শহরে পরিণত হয়েছে হবিগঞ্জ শহর। এসব যান চলাচলে নেই কোনো নিয়ম নীতি, ট্রাফিক আইনে তোয়াক্কা নেই চালকদের। শহরে চলাচলের জন্য পৌরসভা 1200টি অটোরিকশার অনুমোদন দিলেও চলাচল করছে 5 থেকে 6,000। তার উপর যেখানে সেখানে পার্কিং এবং অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারণে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। নাম্বার প্লেট আছে 1300 আর 3000 চলে খালি অবৈধ গাড়ি, আর অটো রিক্সা 8000 হইব। অটো রিক্সার লাগে কোনো হান্দে যাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট লাগে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এই রুটে আমরা চলাচলই করতে পারি না। দেখা যাচ্ছে যে পরীক্ষার আগ মুহূর্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটের ফলে আমরা আমাদের পরীক্ষার হলে যাইতে হলে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউই আসলে সুনির্দিষ্ট করে কোনো পদক্ষেপ নেয় নাই বলেই দিন দিন এই সমস্যা বেড়ে চলেছে। যানজট নিরসনে পৌরসভার সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 650 চলবে ফ্রন্ট রোডে এবং 650 চলবে ব্যাক রোডে এক সপ্তাহ। নেক্সট উইকে অল্টারনেটিভ হয়ে যাবে, যেটা ব্যাক রোডে চলেছিল চলে আসবে ফ্রন্ট রোডে, ফ্রন্ট রোডে যাবে ব্যাক রোডে, এভাবে রোটেট হবে। এ বিষয়ে অনুমোদনহীন টমটম উচ্ছেদের কথা জানান পৌর প্রশাসক। আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে অবৈধ টমটম যেগুলো আছে, কিউআর কোড সম্বলিত লাইসেন্সবিহীন যে সমস্ত টমটম রয়েছে সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আমরা পরিচালনা করব। প্রাথমিকভাবে 900 ব্যাটারি চালিত অটো রিক্সাকে আমরা অনুমোদন দেব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো যদি আমরা এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারি, অবৈধ টমটম এবং অটো রিক্সা যেগুলো আছে সেগুলোকে আমরা শহরের থেকে বিতরণ করতে পারলে আমরা আশা করছি শহরের যানজট সমস্যা অনেকাংশে লাঘব হবে। যানজট নিরসনে অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ, নিবন্ধন কার্যকর এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আশারিয়াচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন 2 ভাইয়ের নেতৃত্বাধীন 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনায় অন্তত 12টি বাড়ি ভাঙচুর, 4টিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজে বাধা দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দক্ষিণ কোরিয়ার অর্থায়নে দেশের প্রথম প্রকৃত কেবল স্টেড সেতু হিসেবে নির্মিত হতে যাচ্ছে চাঁদপুরের মতলব গজারিয়া সেতু। বৃহস্পতিবার দুপুরে সেতু নির্মাণ ও সংযোগ সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় তিনি জানান, নদীর নাব্যতা যেন নষ্ট না হয়, পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সে বিবেচনায় এই সেতু নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, সেতুটি হবে 1.85 কিলোমিটার দীর্ঘ। আগামী বছরের প্রথমার্ধে কাজ শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি। আগামী বছর প্রথমার্ধে এখানে আমরা কাজ শুরু করতে পারব। তো একটা আশার কথা হচ্ছে যে আপনারা জানেন যে এটা হচ্ছে কেবল স্টেড ব্রিজ, বাংলাদেশের প্রথম প্রকৃত কেবল স্টেড ব্রিজ হবে, এটা প্রথম ব্রিজ হবে। অর্থাৎ নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়, নদীর যাতে গতি প্রবাহমান থাকে, পরিবেশের মধ্যে যাতে ক্ষতি কম হয়, সেই বিষয়গুলো বিবেচনায় দেশের প্রথম কেবল স্টেড ব্রিজ আমরা এখানে করব আপনাদের এই মতলব গজারিয়া মেঘনা ধনাগতি নদীর উপর। জীবনের কঠিনতম বাস্তবতা যখন শৈশবে আঘাত হানে, তখন অনেকের পথই হারিয়ে যায়। তেমন এক তরুণ পাবনার ঈশ্বরদের বুদ্ধি প্রতিবন্ধী সাগর, যিনি এক যুগ আগে হারানো বাবা মায়ের জন্য আজও অঝরে কাঁদেন কবরের পাশে বসে। সেই কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমবেদনার ঢল নামে চারিদিকে। তার পাশে থাকার কথা জানিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট সহায়তা করেছেন ঈশ্বরদী প্রতিনিধি বায়জুদ বোস্তামি। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন যুবক সাগরের এমন বুকফাটা আর্তনাদ অশ্রু গড়াবে যে কারো চোখে। এক যুগে হয়তো বাবা মার কবর শুকিয়ে গেছে, শুকোয়নি সাগরের চোখ। স্নেহের টানে আর মনের অভ্যক্ত যন্ত্রণা নিয়ে প্রায় তিনি ছুটে যান কবরস্থানে, তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে, কখনো বা অঝরে করেন কান্না। 2013 সালে তার কিশোর বয়সেই মারা যান বাবা সুরজ ব্যাপারী। মাস পেরুতেই তার সঙ্গী হন মা ঝর্ণা খাতুনও। একদম অসহায় হয়ে পড়েন এই প্রতিবন্ধী কিশোর। আব্বা মা নাই। কখনো আত্মীয় স্বজনের দেয়া দুমুঠো ভাত, কখনো প্রতিবেশীর দেয়া কলা, বিস্কুট বা পাউরুটি খেয়ে কাটে সাগরের দিন। অনিয়মে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ঘুরে বেড়ান হাটবাজার, রাস্তা, পাড়া মহল্লায়। মুল্লুক চাঁদ নামে এক নিকট আত্মীয়ের দোকানে কাটে তার বেশিরভাগ সময়। বছরখানে ভুগছিল, ভোগার পরে ওর আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে 1 মাস পর ওর মা মারা গেছে। খিদে লেগেছে, যায় মিতু মা বাবার কাছে ভাত চাচ্ছে। গোরস্থানে যায় একা একা সারাদিন ওখানে বসে বসে পাশে কান্দে। বলতে গেল একদম অসহায়। ওদের আত্মীয় স্বজন অনেকেই আছে, কেউই দেখে না। যেটুকুই দেখে এই যে চার দোকানদার মুল্লুক নিজেরাই 10-20 টাকা দিয়ে আবার হোটেলে লিজা খাওয়ায়। শীতের ভিতর দিকে অনেক কষ্ট করে। একবার কাছে রেখে দিয়ে ওকে রাখে লালন পালন করা, ততটুকু আমরা পারি না। সাগরের এমন করুণ পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে উপজেলা প্রশাসন। তার জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে অলরেডি শুকনো খাবারের একটা ব্যবস্থা করেছি, তার সাথে আরো আমরা যোগাযোগ করব এবং তাকে পুনর্বাসনের জন্য বা তার যে অসুবিধাগুলো আছে আমরা কিভাবে আরো বেশি তার কমফোর্টেবল করা যায় এবং কি কি করা যায় তার জন্য আমরা আসলে সেগুলো করার চেষ্টা করব। প্রশাসনের এই আশ্বাস বাস্তবায়নের মধ্য দিয়ে দ্রুত স্বস্তি ও স্বনির্ভরতা ফিরবে 30 বছর বয়সী যুবক সাগরের জীবনে, এমনটাই চাওয়া সবার। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।